গুড ইভিনিং অল মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা শুরু করব চলতড়িৎ। তো চলতড়িতের এটা হবে আমাদের একেবারে প্রথম ক্লাস। আর এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করব একদম এলিমেন্টারি কিছু ঘটনা, যে ঘটনাগুলো থেকে আমাদের চলতড়িৎ এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তো তড়িৎ বিজ্ঞানে আমাদের পড়তে হবে প্রথমে স্থির তড়িৎ এবং তারপরে চলতড়িৎ। স্থির তড়িতের খুবই সামান্য অংশ আমরা পড়ব কেবলমাত্র চলতড়িৎটাকে ঠিক করে বোঝার জন্য। এবার দেখো, এই যে স্থির তড়িৎ বা এই যে তড়িৎ বিজ্ঞান, এই তড়িৎ বিজ্ঞান আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে কিছু প্রাকৃতিক ঘটনা, যে ঘটনাগুলো আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই এবং যে ঘটনাগুলোর কারণ আমরা অনেক সময় খোঁজার চেষ্টা করি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা দেখেছো এবং মনে হয়েছে যে এই ঘটনাটার পিছনে কারণ কি, কেন এরকম হয়, কেন সেরকম হয়। যেমন কিছু উদাহরণ তোমাকে বলছি। কিছু ঘটনা আমরা শীতকালে দেখতে পাই। শীতকালে ঠিক কী কী ঘটনা দেখতে পাই? প্রথম ঘটনা হচ্ছে, ধরে নাও যে তুমি সোয়েটার পরে আছো, এবার রাত্রেবেলা যখন ঘুমোতে যাবে তখন তুমি সোয়েটারটা খুলবে। অন্ধকার ঘরের মধ্যে তুমি যদি সোয়েটারটা খোলো, দেখবে একটা চিটচিট চিটচিট শব্দ হচ্ছে সোয়েটার খোলার সময়, এবং খুব ভালো করে দেখলে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ তুমি দেখতে পেতে পারো। এখন এই ঘটনাটা কেন ঘটছে? ক্যান্ডি চিবানোর সময় অনেক সময় দাঁতে একটা শক লাগার মতো হয়, বা অনেক সময় একটা স্ফুলিঙ্গের তৈরি হয় দাঁতের মধ্যে। তো এই স্ফুলিঙ্গ কেন তৈরি হচ্ছে? বা ধরো শীতকালে তুমি যখন চুল ছাড়াচ্ছ চিরুনি দিয়ে, তখন দেখবে চুলটা ছাড়ালে বসে গেল চুলটা, আবার যখন চিরুনিটা সামনে নিয়ে যাবে দেখবে কিছু চুল উপর দিয়ে খাড়া উঠে যাচ্ছে। এরকম কেন হয়? আবার আকাশ থেকে বর্ষাকালে বৃষ্টির সময় বাজ পড়ে, এখন এই বাজ কেন পড়ে? এই সমস্ত ঘটনার উত্তর পাবো আমরা যেখান থেকে, তার নাম হচ্ছে তড়িৎ বিজ্ঞান, বিশেষ করে বললে স্থির তড়িৎ থেকে। এবার এই তড়িৎ আমাদের জীবনে কি ভূমিকা পালন করে? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তড়িৎ বিজ্ঞান। দেখো, তুমি যে মোবাইল ফোন নিয়ে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, বা যে ল্যাপটপে বসে আমার ভিডিওটা দেখছো, সেখানে চলতড়িৎ বর্তমান। এই যে তুমি লাইটের আলোতে পড়াশোনা করছো, সেখানে তড়িৎ বর্তমান। ফ্যান ঘুরছে, সেখানে তড়িৎ বর্তমান। মানে প্রত্যেকটা জিনিসে আমাদের তড়িৎ বর্তমান। এমনকি তুমি যে কথা বলছো, ভাবছো, চিন্তা করছো, সমস্ত কিছুতেই তড়িৎ বর্তমান। কারণ আমাদের যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র কাজ করে তড়িৎ বিজ্ঞানের উপর। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব এই অধ্যায়ে, এই চ্যাপ্টারে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই চ্যাপ্টার। তুমি এমন এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক তেমনি আমাদের পরীক্ষার কথা, মাধ্যমিক পরীক্ষার কথা যদি বিচার করো, এখান থেকে সম্পূর্ণ কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে এখান থেকে, যেটা তুমি পরবর্তী ক্ষেত্রে যখন 11-12 সায়েন্স নিয়ে পড়বে, সেটাও তোমাকে ভীষণভাবে সাহায্য করবে। তো এই ক্লাসটা দেখতে থাকো, এবং এই যে সিরিজটা আসছে আমাদের চলতড়িতের, এই পুরো সিরিজটা দেখতে পারো। পুরো সিরিজটা দেখলে তুমি দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য অল লেকচার্স ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ আর ভেরি কমফর্টেবল উইথ দিস চ্যাপ্টার। ওকে, তো চলো আমরা শুরু করি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। তো দেখো, আমাদের তড়িৎকে আমরা যদি তড়িৎ বিজ্ঞান বা তড়িৎকে ভাগ করি, তাহলে তড়িৎকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা ভাগের নাম হচ্ছে স্থির তড়িৎ, স্থির তড়িৎ। আর আরেকটা ভাগের নাম হচ্ছে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ। তো আমাদের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা মূলত এই চলতড়িতের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে চলতড়িৎটাই মেনলি পড়ব। কিন্তু চলতড়িৎ পড়তে হলে বা চলতড়িৎ সম্পর্কে জানতে হলে স্থির তড়িতের কিছু প্রাথমিক ধারণা থাকা দরকার। কারণ স্থির তড়িতের কোনো প্রাথমিক ধারণা না থাকলে আমরা চলতড়িৎটা বুঝতে পারবো না।
তাই তোমার কি কন্ডিশন, তুমি স্থির তড়িৎ সম্পর্কে কতটা জানো না জানো এই সমস্ত বিষয়ে না গিয়ে আমি একেবারে একদম গোড়ার থেকে শুরু করব এই স্থির তড়িৎ বলতে ঠিক কী বোঝায়। তো এই স্থির তড়িতের সূচনা হয়েছিল একেবারে 600 খ্রিস্টপূর্বাব্দে। সালটা হচ্ছে আমাদের 600 খ্রিস্টপূর্বাব্দ, 600 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। মানে এখন 2022 সাল, আর 2022 সাল থেকে এক সাল যেটা শুরু, সেখান থেকে 600 পিছিয়ে যাও, মানে 2022 যুক্ত 600, আজ থেকে প্রায় 2622 বছর আগে, আজ থেকে 2622 বছর আগের ঘটনা। একজন গ্রিক দার্শনিক যার নাম হচ্ছে থেলস, গ্রিক দার্শনিক যার নাম হচ্ছে থেলস, এই থেলস প্রথম লক্ষ্য করলেন যে অ্যাম্বার, অ্যাম্বার মানে কি? অ্যাম্বার হচ্ছে আমাদের যে পাইন গাছ, পাইন গাছের নাম নিশ্চয়ই শুনেছ। তো পাইন গাছের গোড়াতে, মানে তুমি যদি কাণ্ডতে একটা কিছু দিয়ে আঘাত করো তো সেখান থেকে একটা আঠা বের হয়, যেমন আমাদের বাবলা গাছ থেকে আঠা বের হয়, বা রাবারের গাছ থেকে শুনেছ রাবার গাছ থেকে রাবার বের হয়। এই যে গাছের যে আঠা বের হয়, তো পাইন গাছ থেকেও এক ধরনের আঠা বের হয়, যে আঠাটা শুকিয়ে গেলে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাম্বার। কি নাম বললাম? তার নাম হচ্ছে অ্যাম্বার। এই যে অ্যাম্বার রয়েছে, এই অ্যাম্বারকে যদি ঘষা হয়, মানে অ্যাম্বারকে যদি আমরা কোনো কাপড় দিয়ে, বিশেষ করে উলের কাপড় দিয়ে ঘষি, তাহলে সেই উলের কাপড় দিয়ে ঘষলে, একে যদি পশমের কাগজ দিয়ে ঘষা হয়। এখন পশম মানে কি? আমরা শীতকালে যে জামা কাপড় পরি, উলের সোয়েটার পরি, এই উলকেই ভালো কথায় বলা হয় পশম। এই পশমের কাপড় দিয়ে যখন অ্যাম্বারকে ঘষা হয়, তারপর দেখা যায় যে এই অ্যাম্বার ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারছে। মানে তুমি যদি এখানে ছোট ছোট কাগজের টুকরোকে মাটির উপর নামিয়ে রাখো এবং তার ওপর যদি একটা ঘষা অ্যাম্বারকে নিয়ে আসো, সেই অ্যাম্বার এই ছোট ছোট বস্তুগুলোকে ওপরের দিকে আকর্ষণ করে। এবার দেখো, এখন অ্যাম্বার যখন এই কাগজের টুকরোগুলোকে উপরের দিকে টেনে নিচ্ছে, তাই নিচের দিকে পৃথিবী টানছে এই কাগজের টুকরোগুলোকে, আর ওপর দিক থেকে অ্যাম্বার কাগজের টুকরোগুলোকে টেনে নিচ্ছে। মানে অ্যাম্বার যে বল দিয়ে ওদেরকে আকর্ষণ করছে, সেটা আমাদের পৃথিবীর আকর্ষণ বলের থেকেও বেশি। এখন তাহলে এই যে অ্যাম্বারকে কোনো কাপড় দিয়ে ঘষলে এরা এদেরকে আকর্ষণ করছে, কিন্তু অন্য সময়ে যখন ঘষা হবে না, তখন কিন্তু অ্যাম্বার এই ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে না। এই আকর্ষণ করার কারণ কি? এটা প্রথম প্রশ্ন। এরপরে উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন যে, কি নাম বললাম? এরপরে যার নাম বলছি তার নাম হচ্ছে উইলিয়াম গিলবার্ট, উইলিয়াম গিলবার্ট। এই উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন যে শুধুমাত্র অ্যাম্বার নয়, অ্যাম্বার ছাড়াও অনেক পদার্থ আছে, যেমন কাঁচ আছে, অ্যাবোনাইড আছে। প্রত্যেকটা জিনিসকে ঘষলে উলের কাপড় দিয়ে এই রকম কাগজের টুকরোকে তারাও আকর্ষণ করতে পারে। এছাড়া দেখো, তুমি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ, সেটা প্লাস্টিকের হতে পারে বা কাঠের বা হাতির দাঁতের হতে পারে, সেগুলোও কিন্তু তোমার চুলগুলোকে আকর্ষণ করতে পারছে। আবার তোমার যখন শরীরে সোয়েটার ঘষা লাগছে, সে সোয়েটার আর তোমার শরীরে ঘষা লেগেও সেখানে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা ঘটনা নির্ভর করছে স্থির তড়িতের ওপর। তাহলে স্থির তড়িৎ পড়তে হলে আমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে আধান সম্পর্কে, যে তড়িৎ আধান বলতে আমরা ঠিক কী বুঝি। আর তড়িৎ আধান বুঝতে হলে তোমাদেরকে একদম চলে যেতে হবে যে একটা পদার্থকে যদি আমরা ভাঙতে 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 যাই, তাহলে কোথায় গিয়ে পৌঁছাবো? আমরা একটা পরমাণুতে গিয়ে পৌঁছাবো। তো চলো, পরমাণুর গঠন থেকে আমরা বুঝি যে আধান বলতে ঠিক কী বোঝায়।
দেখো আমরা যদি একটা পরমাণুর গঠন দেখি তাহলে পরমাণুতে কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে কিছু প্রোটন, সেগুলোকে আমরা গোল গোল এরকম চিহ্ন দিয়ে আঁকি। এটা হচ্ছে আমার পরমাণুর নিউক্লিয়াস বলবো। এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের থাকে দু রকমের কণা। একটাকে বলা হয় ধনাত্মক কণা, যার নাম হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিস্তড়িৎ, যার নাম হচ্ছে নিউট্রন। এর চারিদিকে রয়েছে এরকম গোল গোল কক্ষপথ। এই কক্ষপথে যেগুলো রয়েছে, এই কক্ষপথে রয়েছে ইলেকট্রনস, ইলেকট্রন 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 ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে আমার একটা পরমাণুর ছবি। যে কোনো পদার্থ এরকম ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি হয়। যে পরমাণুর এই যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ, এই যে কেন্দ্রটা, কেন্দ্রের চারপাশে যে গোল অংশটা, এই অংশটার নাম হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস। এটাকে বলা হয় একটা পরমাণুর নিউক্লিয়াস। তোমরা কোষের ক্ষেত্রেও নিউক্লিয়াস পড়েছ, কোষের নিউক্লিয়াস আলাদা জিনিস, পরমাণুর নিউক্লিয়াস আলাদা জিনিস। এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? এই পরমাণুর নিউক্লিয়াসে দুটো জিনিস থাকে, একটার নাম হচ্ছে প্রোটন আর আরেকটার নাম হচ্ছে নিউট্রন। একটার নাম হলো প্রোটন, আরেকটার নাম হলো নিউট্রন। আর এই পরমাণুর বাইরে এইগুলো যেগুলো রয়েছে, এদের নাম হচ্ছে ইলেকট্রন, এদের নাম হচ্ছে ইলেকট্রন। এবার এই যে তোমরা আকর্ষণ দেখতে পাচ্ছ, যে কাগজের টুকরোকে আকর্ষণ করছে বা চুল ছাড়ালে চিরুনিটা চুলগুলোকে আকর্ষণ করছে, এই আকর্ষণের জন্য যে সমস্ত কণাগুলো দায়ী তার মধ্যে একটা হলো প্রোটন আর 2 নাম্বার হলো ইলেকট্রন। নিউট্রনের এখানে কিন্তু কোনো কাজ নেই। নিউট্রন কেবলমাত্র পরমাণুর ভর বৃদ্ধি করে, কিন্তু এই যে আকর্ষণ বিকর্ষণ এখানে কাজ করছে প্রোটন আর ইলেকট্রন। এই যে প্রোটন আর ইলেকট্রন এরা একে অপরকে আকর্ষণ করতে পারে, অর্থাৎ প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে। তুমি যদি এখানে একটা প্রোটনকে ছেড়ে দাও আর এখানে একটা ইলেকট্রনকে ছেড়ে দাও, দেখবে ইলেকট্রনটা প্রোটনকে এদিক থেকে টানে আর প্রোটনটা ইলেকট্রনকে এদিক থেকে টানে, মানে একে অপরকে ওরা আকর্ষণ করে। এই জন্য আমরা এখানে প্লাস আর মাইনাস সিম্বল দিয়েছি, এটা বোঝানোর জন্য। সেটা হচ্ছে এদের আধান, মানে হচ্ছে এই যে দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করছে, বা দুটো কণা, একটা প্রোটন আর একটা ইলেকট্রন যে একে অপরকে আকর্ষণ করছে, কিন্তু যদি এই প্রোটনের পাশে একটা নিউট্রনকে রেখে দেওয়া হয় বা একটা নিউট্রনের পাশে আরেকটা নিউট্রনকে রেখে দেওয়া হয়, তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কাজ করে না। আকর্ষণ বা বিকর্ষণ কাজ করছে কেবলমাত্র প্রোটন ইলেকট্রনের মধ্যে, প্রোটন এবং প্রোটনের মধ্যে, ইলেকট্রন এবং ইলেকট্রনের মধ্যে, যার মধ্যে প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করে, প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে, মানে দূরে ঠেলে দেয়। আবার ইলেকট্রনও একটা অন্য ইলেকট্রনকে দূরে ঠেলে দেবে, মানে দুজনাই যদি ইলেকট্রন হয় দুজন দুজনকে দূরে সরিয়ে দেবে, দুজনাই যদি প্রোটন হয় দুজনকে দূরে সরিয়ে দেবে, কিন্তু একটা প্রোটন আর একটা ইলেকট্রন হলে ওরা ওদেরকে কাছে টেনে নেবে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে সমান সমান একই ধরনের যদি হয় আধান, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করে, আর যদি বিপরীত আধান হয় একে অপরকে আকর্ষণ করে। তোমরা চুম্বক দেখেছো নিশ্চয়ই। চুম্বকের নর্থ পোল মানে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, কিন্তু উত্তর মেরুকে বিকর্ষণ করে, আবার দক্ষিণ মেরুও দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। এখানে অনেকটা সেই রকম, প্লাস মাইনাসকে আকর্ষণ করছে, মাইনাসও প্লাসকে আকর্ষণ করছে।
প্লাস প্লাস বিকর্ষণ, মাইনাস মাইনাস বিকর্ষণ। অর্থাৎ আমরা দেখো বলছি কি যে আধান কি, আধান হলো কোনো একটা বস্তুর মধ্যে সেই ধর্ম যে ধর্মের জন্য বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করতে পারে। তাহলে এই যে আধান বলছি, এই আধান হচ্ছে আমাদের একটা ভৌত রাশি। যেমন ভর পড়েছ, ভর কি না, ভরের জন্য একটা বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল প্রয়োগ করে, ঠিক তেমনি আধানের জন্য একটা বস্তু অপর বস্তুর উপর তড়িৎ বল প্রয়োগ করে। ভর যেমন মহাকর্ষ বল প্রয়োগ করে, আধান প্রয়োগ করে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল। তাহলে এই হলো আমাদের আধান। দেখো আমরা আমাদের এই পুরো চ্যাপ্টারে আধানকে কিভাবে সিম্বল দেব, আধানের যে চিহ্ন আমরা দেব সেই চিহ্নতে লিখব কিউ। ছোট হাতের কিউ বা বড় হাতের কিউ দিয়ে আমরা আধানের চিহ্ন দেব। আধান কয় প্রকার? আধান পাচ্ছি আমরা দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক আধান, ধনাত্মক আধান, আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক এবং ঋণাত্মক। প্রোটনের মধ্যে যে আধান থাকে সেটা হচ্ছে ধনাত্মক আধান, ইলেকট্রনের মধ্যে যে আধান থাকে সেটা হচ্ছে ঋণাত্মক আধান। এবার দেখো যে কোনো নতুন ভৌত রাশি, সেই ভৌত রাশির সম্পর্কে ধারণা করতে হলে আমাদেরকে সেই ভৌত রাশির একক কি সেই একক সম্পর্কেও জানতে হবে। তো স্যার এই যে আমাদের নতুন ভৌত রাশি পেলাম আমরা, এই নতুন ভৌত রাশির একক কি হবে? মানে এই যে আমরা পাচ্ছি আধান, এই আধানের একক কি? আধানের একক, আধানের যে এককটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হয়, আধানের এককের নাম হচ্ছে কুলম্ব। কিন্তু আমরা এইভাবে আধানের একক লিখব না, আমরা আধানের একক লিখব হয় সি, বড় হাতের সি, অথবা তোমরা লিখবে COULOMB। এটা হলো আমাদের আধানের একক। আধানের একক পুরো হাতে পুরো লিখলে COULOMB, আর যদি শর্টে লিখতে চাও শুধুমাত্র সি লিখবে। ঠিক আছে, 1 কুলম আধান, 2 কুলম আধান, 3 কুলম আধান। এবার দেখো তাহলে আমাদের এই যে প্রোটন রয়েছে বা এই যে ইলেকট্রন রয়েছে, এদের আধানের পরিমাপ কত? প্রোটনের আধানের পরিমাপ যদি দেখা হয় তো কিউ, আমি প্রোটন লিখছি, এটা হচ্ছে প্রোটনের আধানের পরিমাণ। প্রোটনের আধানের যে পরিমাণ সেটা হচ্ছে 1.602 গণিত 10 পাওয়ারে -19 এত কুলম। আর ইলেকট্রনের আধানের পরিমাণ যদি দেখা হয় তো ইলেকট্রনের আধানের পরিমাণ হচ্ছে -1.602 × 10⁻⁻19 কুলম। তাহলে দেখো এখান থেকে যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে প্রোটনের আধানের পরিমাণ যা, একটা ইলেকট্রনেরও আধানের পরিমাণ সেম সেম, সমান সমান। প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান সমান সমান। কেবলমাত্র প্রোটনের আধানের আগে একটা প্লাস চিহ্ন আছে আর ইলেকট্রনের আধানের আগে একটা মাইনাস চিহ্ন আছে। এবং এটাই হচ্ছে আমাদের যে আধানগুলো পাওয়া যায় তার সবথেকে ক্ষুদ্রতম মান। মানে ইলেকট্রন আর প্রোটন হচ্ছে সবথেকে কম পরিমাণ আধান, এর থেকে কম পরিমাণ আধান পাবে না তুমি। এরপর যদি দুটো ইলেকট্রনকে জুড়ে দাও তখন এটা ডবল হয়ে যাবে, 3টেকে জুড়ে দিলে আর বেশি হয়ে যাবে। তো আমরা কিন্তু এই 0,2,0,2গুলো লিখব না, আমাদের কাছে প্রোটন এবং ইলেকট্রনের আধানের পরিমাণ হবে 1.6 গণিত 10 পাওয়ার -19। এখানে -1.6 × 10 পাওয়ারে -19। এই যে আধানটা এটাকে লেখা হয় +E আর এটাকে লেখা হয় -E।
এটা হলো প্রোটনের আধান, এটা হলো ইলেকট্রনের আধান। এবার একটা পরমাণুর কথা বিচার করো, একটা পরমাণুর মোট আধানের পরিমাণ কত হবে। তো একটা যে কোনো পরমাণুর নাম বলো, কি পরমাণু নেব, একটা পরমাণুর নাম বলো। হ্যাঁ, একটা পরমাণুর নাম হচ্ছে, আমরা নিয়ে নিলাম মনে করো অক্সিজেন। অক্সিজেন আমাদের সব থেকে আপন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অক্সিজেন, তাই আমি অক্সিজেনের একটা পরমাণু নিলাম, যেটার সিম্বল হচ্ছে ও। অক্সিজেনের সিম্বল হচ্ছে ও। এবার এই অক্সিজেনের পরমাণুটা আমরা আঁকবো। তো অক্সিজেনের মধ্যে কটা প্রোটন থাকে, কটা ইলেকট্রন থাকে। অক্সিজেনের মধ্যে প্রোটনের সংখ্যা, প্রোটন থাকে 8টি, ইলেকট্রন কটি থাকে, হ্যাঁ মনে নেই, ইলেকট্রন কটা থাকে। দেখো প্রোটন যদি 8টা থাকে তাহলে ইলেকট্রন কটা থাকবে, ইলেকট্রনও 8টিই থাকবে। যে কোনো পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। তার মানে একটা যদি আমি পরমাণুর ছবি আঁকি, তাহলে এই পরমাণুতে ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, প্লাস দিয়ে লিখলাম। কেন নিউক্লিয়াসে আধান প্লাস, কারণ নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। কটা নিউট্রন থাকে দেখার দরকার নেই, নিউট্রন ছোটোবেলা, কারণ নিউট্রন আমাদের কোনো আধান নেই, তাই নিউট্রনের এখানে কোনো গুরুত্বও নেই। এর চারিদিকে রয়েছে কক্ষপথ, একটা কক্ষপথ, দুটো কক্ষপথ। এবার কটা করে প্রোটন, কটা করে ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6। তাহলে নীল নীল যে আমি গোল গোল আঁকলাম, মাইনাস সিম্বল দিয়ে দিই, মাইনাস 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 মাইনাস। আর মাঝে রয়েছে প্রোটন বা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কটা প্রোটন আছে, এখানে 8টা প্রোটন আছে। আর নিউক্লিয়াসের চারিদিকে কটা ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন আছে। এখন দেখি যে কত মোট আধান হচ্ছে। দেখো একটা প্রোটনের আধান, তাহলে এখানে মোট ধনাত্মক আধান কত রয়েছে। এখানে মোট 8টা প্রোটন আছে। একটা প্রোটনের আধানের পরিমাণ হচ্ছে প্লাস ই, ই মানে এই নাম্বারটা, মানে 8টা প্রোটনের মোট আধান হবে 8e। আর ঋণাত্মক চার্জ কত রয়েছে, ঋণাত্মক চার্জের পরিমাণ রয়েছে, এখানে প্লাস বলতে আমি ধনাত্মক চার্জ বোঝাচ্ছি, মাইনাস বলতে ঋণাত্মক চার্জ বোঝাচ্ছি। ঋণাত্মক আধানের পরিমাণ কত রয়েছে, 8টা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই, মানে এটা হবে -8e। আচ্ছা তাহলে মোট আধান কত, মোট আধান স্যার আপনার লেখার আগেই আমরা দেখে ফেলেছি, মোট আধান হচ্ছে 8e -8e মানে 0। তার মানে এটাই হচ্ছে কারণ যে আমরা এই বস্তুটাকে আমি ধরছি কিন্তু কোনো শক্ত লাগছে না, এই বস্তুটাতে হাত দিচ্ছি কোনো শক্ত লাগছে না। কেন শক লাগছে না, তার কারণ হচ্ছে যে কোনো পরমাণুর মধ্যে 8টা প্রোটন থাকলে 8টা ইলেকট্রন, কারোর যদি 100টা প্রোটন থাকে তার 100টা ইলেকট্রন, কারোর যদি 10টা প্রোটন থাকে তার 10টা ইলেকট্রন, কারোর যদি n সংখ্যক প্রোটন থাকে তার মধ্যে n সংখ্যক ইলেকট্রন আছে। অর্থাৎ প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা পরমাণুর মধ্যে সমান থাকে, তাই যে কোনো পরমাণু নিস্তড়িত হয়। এবার তাহলে প্রশ্ন হবে যে তাহলে পরমাণু যদি নিস্তড়িত হয় তাহলে চিরুনি দিয়ে চুল ছাড়ানোর সময় আকর্ষণ কেন হচ্ছে, বা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে কেন। এর উত্তর আমরা পাবো কোনো একটা বস্তুকে আহিত করা হবে কিভাবে। আহিত করা মানে কি, আহিত করা মানে হচ্ছে কোনো বস্তুর মধ্যে আধানের জন্ম দেওয়া বা আধান যুক্ত করা। তাহলে কোনো বস্তুকে আহিত করা মানে আধান যুক্ত করা, তাহলে আহিত বস্তু।
এখন এই আহিত করা বলতে আমরা ঠিক কি বুঝবো বা আহিত করা বলতে ঠিক কি বোঝায়? দেখো, আমাদের যে কোনো বস্তু, এখানে মনে করো একটা বস্তু আছে, এটা একটা বস্তু। এই বস্তুটা কেমন হবে? সাধারণ অবস্থায় এই বস্তুটা হবে একটা নিস্তড়িত বস্তু। নিস্তড়িত বস্তু মানে এর মধ্যে প্রোটন ইলেকট্রন নেই, প্রোটন আছে, ইলেকট্রনও আছে, নিউট্রনও আছে। এখন নিউট্রন তো আমাদের চ্যাপ্টারে কুড়াভাতু, তাই নিউট্রনের কোনো দাম নেই। আমরা প্রোটন আর ইলেকট্রন নিয়ে ভাবি। তো প্রোটনও আছে, ইলেকট্রনও আছে, তাও নিস্তড়িত কেন? কারণ যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন আছে। প্রোটনের আধানগুলোকে ইলেকট্রনের আধানগুলো খেয়ে ফেলছে, একটা প্লাস একটা মাইনাস দুটো মিলে জিরো হয়ে যাচ্ছে। তার মানে যদি কোনো একটা বস্তুকে নিস্তড়িত থেকে তড়িৎ যুক্ত করতে হয়, এই নিস্তড়িত থেকে তড়িৎ যুক্ত করা, একে বলা হয় কোনো একটা বস্তুকে আহিত করা। এখন যদি কোনো একটা বস্তুকে আহিত করতে হয়, তাহলে আমাকে হয় প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা থেকে বেশি করতে হবে, অথবা ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা থেকে বেশি করতে হবে। যদি এমন হয় যে প্রোটন সংখ্যা বেশি, যদি প্রোটন সংখ্যা বেশি হয়, তাহলে সেই বস্তুটার আধান কি হবে? প্রোটন সংখ্যা বেশি, প্রোটনের আধান ধনাত্মক, তাই এই বস্তুটি হবে ধনাত্মক। যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, যদি আমরা ইলেকট্রন সংখ্যা বেশি করতে পারি, সেই বস্তুটা হবে ঋণাত্মক আধান। অর্থাৎ কোনো একটা বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক করার পদ্ধতি হচ্ছে যে বস্তুকে হয় প্রোটন সংখ্যা বেশি করতে হবে অথবা ইলেকট্রন সংখ্যা বেশি করতে হবে। তাহলে আমার যে এখানে নিস্তড়িত বস্তুটা রয়েছে, এই নিস্তড়িত বস্তুটা থেকে যদি আমি একটা ইলেকট্রন বের করে নিই, মনে করো এই নিস্তড়িত বস্তুটার মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। তো বোঝার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি এর মধ্যে প্রোটন কটা আছে, এর মধ্যে প্রোটন আছে 10টি, আর ইলেকট্রন আছে কটি? 10টি। 10টি প্রোটন আছে এবং 10টি ইলেকট্রন আছে। এবার আমি কি করব, যে এখান থেকে আমি একটা ইলেকট্রন বাইরে বের করে নেব। যা একটা ইলেকট্রন আমি বাইরে বের করে নিলাম। যেই আমি একটা ইলেকট্রন বের করে নেব, এবার কি হবে? ইলেকট্রন আছে 9টি হয়ে যাবে। তাহলে যখনই ইলেকট্রন 9টা হয়ে গেল, তাহলে এখন এই বস্তুটার মধ্যে মোট আধান কত হবে? এখন এই বস্তুটির মধ্যে মোট আধান হবে 10টি প্রোটন, মানে 10 গণিত একটা প্রোটনের আধান হচ্ছে ই, যুক্ত 9টা ইলেকট্রন, 9 গণিত একটা ইলেকট্রনের আধান হচ্ছে -ই। তাহলে এটা হয়ে গেল 10e মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9e ইকুয়াল টু ই, মানে 1.6 গণিত 10 পাওয়ার -19 কুলম। তাহলে এটা হয়ে গেল এই বস্তুটার চার্জ, সেটা হচ্ছে ই। যদি আমরা আরেকটা ইলেকট্রন বের করে নিই, তাহলে এবার এটা হয়ে যাবে 8টি, এখানে 8 দিয়ে গুণ হবে, এখানে 8 হবে, এখানে 2e হয়ে যাবে, তখন 16টা হয়ে যাবে 32, মানে 3.2। যদি আরেকটা বের করে নিই তখন 7 হয়ে যাবে,
তখন এখানে 7 হয়ে যাবে, তখন 16 3 48। তার মানে যদি একটা ইলেকট্রন বের করে নেওয়া হয় তার আধান হবে প্লাস ই, যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয় তার আধান হবে প্লাস 2e, যদি তিনটে ইলেকট্রন বের করে নেওয়া হয় তার আধান হবে প্লাস 3e, চারটে ইলেকট্রন বার করলে 4e, 100টা ইলেকট্রন বার করলে 100e, 500টা ইলেকট্রন বার করলে 500e। যতগুলো ইলেকট্রন বের করে নেবে তার আধানের সংখ্যা তত হবে। প্রোটন কিন্তু 10টা ভাবলে চলবে না, আমি উদাহরণ হিসেবে 10টা বলেছিলাম। প্রোটন তো এখানে লক্ষ লক্ষ প্রোটন থাকে আর লক্ষ লক্ষ ইলেকট্রন থাকে। তো লক্ষ লক্ষ প্রোটন ইলেকট্রন থেকে যদি 500টা ইলেকট্রন বের করে নাও তাহলে এর আধান হবে 500e। তাহলে এটা হলো কোনো একটা বস্তুকে ধনাত্মক আধানে আহিত করার পদ্ধতি। তেমনি তুমি কোনো একটা বস্তুকে ঋণাত্মক আধানেও আহিত করতে পারো। তার জন্য কি করবে? প্রোটন বের করে নেবে। প্রোটন বের করা যাবে না। কেন প্রোটন বের করা যাবে না? কারণ প্রোটন থাকে একদম ভেতরে একটা পরমাণু। এই পরমাণুকে আমরা আহিত কিভাবে করি? এই যে আমরা এর আগে ঘটনাগুলো বললাম যে আহিত হচ্ছে, একটা বস্তুকে আহিত করার কি পদ্ধতি? এটা যদি আমার একটা প্লাস্টিক হয়, এটা যদি একটা বস্তু হয়, এটা দিয়ে ঘষবো, এরকম ঘষলে আহিত হয়। তো এই যে ঘষবে, এই যে ঘষাটা লাগছে, এই ঘষাটা কোথায় লাগছে? এই ঘষাটা লাগছে ইলেকট্রনগুলোর মধ্যে। কারণ যে কোনো একটা পরমাণু যদি দেখো, তো পরমাণুকে যদি বাইরে থেকে ছুঁতে যাও, তাহলে বাইরে থেকে যদি ছুঁতে যাও কাকে ছোবে? এই ইলেকট্রনগুলোকে। তো আমরা মনে রাখবে যে আমরা প্রোটন সংখ্যা বাড়াতে বা কমাতে পারবো না। যদি কোনো একটা বস্তুকে ধনাত্মক আধান আহিত করতে হয় তাহলে ইলেকট্রনগুলোকে টেনে বের করে নিতে হবে। আর কোনো একটা বস্তুকে যদি ঋণাত্মক আধান আহিত করতে হয় তাহলে বাইরে থেকে ইলেকট্রন সাপ্লাই করতে হবে। অর্থাৎ যদি এবার এই বস্তুটার মধ্যে 10টা প্রোটন এবং 10টা ইলেকট্রন আছে, এবার যদি আমরা কি করি, এবার যদি আমরা একে বাইরে থেকে একটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে একটা ইলেকট্রন পেয়ে গেল। তাহলে এবার ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে 11 এবং মোট আধানের পরিমাণ হবে 10টা প্রোটন মানে 10 গণিত ই প্লাস 11টা ইলেকট্রন মানে 11 গণিত মাইনাস ই ইকুয়াল টু 10e মাইনাস 11e ইকুয়াল টু মাইনাস ই। আর মাইনাস ই মানে হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। যদি তুমি আরেকটা ইলেকট্রন একে দান করো তাহলে 12 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এটা -3.2 হয়ে যাবে। তাহলে যখনই তুমি ইলেকট্রন দান করবে সেই বস্তুর আধান হয়ে যাবে ঋণাত্মক। তার মানে এখান থেকে নোট করে নাও যে কোনো একটি বস্তু যদি ইলেকট্রন বর্জন করে তাহলে তার আধান হবে ধনাত্মক, আর কোনো একটা বস্তু যদি ইলেকট্রন গ্রহণ করে তার আধান হবে ঋণাত্মক। আর সেই ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণ কত হবে? সেই ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণ হবে কিউ সমান প্লাস মাইনাস এন ই। এটা হচ্ছে আমার সূত্র। কি করে এটার মানে কি? কিউ হচ্ছে আধানের পরিমাণ, এন হচ্ছে কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করা হয়েছে। যদি এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করা হয় তাহলে কিউ ইকুয়াল টু হবে মাইনাস এন গণিত ই। ইলেকট্রন গ্রহণ করছে মানে ঋণাত্মক আধান হবে। তাহলে এখানে কি হচ্ছে? এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করা হয়েছে। আর কিউ সমান যদি প্লাস এন ই হয় এর মানে হচ্ছে এন সংখ্যক ইলেকট্রন বর্জন
করা হয়েছে। তাহলে n সংখ্যক ইলেকট্রন যদি গ্রহণ করা হয় তাহলে আধান হবে -ne, আর n সংখ্যক ইলেকট্রন বর্জন করা হলে আধান হবে +ne। তাহলে বোঝা গেল কোনো একটা বস্তুকে আহিত করা মানে কি করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যেই যে কোনো একটা বস্তু থেকে ইলেকট্রন বের করা বা ইলেকট্রন প্রবেশ করানো, মানে কোনো একটা বস্তুর ইলেকট্রন গ্রহণ বা বর্জন, এটা কিভাবে হবে? মানে তুমি ইলেকট্রনকে বললে ইলেকট্রন চলে আয়, ইলেকট্রন চলে আসবে? বা ইলেকট্রন হাতে নিলে ছুঁড়ে মারলে কতগুলো ইলেকট্রন চলে যাবে? তা তো হবে না। তাহলে কোনো একটা বস্তুকে ইলেকট্রন দেওয়া বা ইলেকট্রন নেওয়া, এই প্রসেসটার নাম হচ্ছে আহিতকরণ। তাহলে কোনো একটা বস্তুকে আমরা আহিতকরণ করব কিভাবে? আহিতকরণ। তো এই আহিতকরণের অনেক পদ্ধতি আছে, যার মধ্যে আমরা একটা পদ্ধতি এখানে পড়ব, সেটা হচ্ছে ঘর্ষণ পদ্ধতি। বাকি পদ্ধতি পড়বে 11-12 গিয়ে। এখন জেনে রাখো যে আহিতকরণের ঘর্ষণ পদ্ধতি। তো দেখো, যখন সোয়েটারটা খুলছি আমরা শরীর থেকে, তখন শরীরের সাথে সোয়েটারের ঘষা লাগছে। শুধু তখন নয়, সবসময় ঘষা লাগে। আবার মেঘের মধ্যে যে আধান তৈরি হয় সেটা হচ্ছে মেঘে মেঘে ঘষা লেগে। আবার যখন চুল দিয়ে আঁচড়াচ্ছ তখন চুলের সাথে চিরুনির ঘষা লাগছে। আবার যখন একটা অ্যাবোনাইডকে উল দিয়ে ঘষা হচ্ছে তখন উলের সাথে অ্যাবোনাইডের ঘর্ষণ হচ্ছে। প্রত্যেকটা ঘটনার সঙ্গে ঘর্ষণ যুক্ত রয়েছে। কি হয়, যখন আমরা কোনো একটা বস্তুকে ধরে নাও একটা কাঁচ দণ্ড নিলে, এটা হচ্ছে একটা কাঁচ দণ্ড। যখন এই কাঁচ দণ্ডকে তুমি একটা উলের কাপড় দিয়ে, এটা হচ্ছে একটা কাপড়, কিসের? পশমের। পশম মানে যেটা উল বলি সেটাই হচ্ছে পশম। পশম বাংলা আর উল হচ্ছে ইংরেজি। তো আমরা তো ইংরেজি বেশি বুঝি বাংলার থেকে, তাই আমরা উল বলি। তো উল হচ্ছে আমার পশম। পশমের কাপড় দিয়ে যখন আমরা এই গ্লাসটাকে ঘষবো তখন কি হবে? তখন এই যে এই পশমগুলো এই কাঁচ দণ্ড থেকে কি হবে না, কিছু ইলেকট্রন পশম থেকে কাঁচ দণ্ডে চলে যায়। মানে কাঁচগুলো কি করে, ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নেয়। তার মানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে কি আধান হবে? এটা হয়ে যাবে ঋণাত্মক আধান। আর পশম কি হয়ে যাবে? এ তো ইলেকট্রন দান করে হয়ে যাবে ধনাত্মক আধান। এটা হয়ে যাবে ধনাত্মক আধান। এই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান হয়ে গেল দু রকমের আধান। এবারে কি হবে? এই ধনাত্মক আর ঋণাত্মক একে অপরকে আকর্ষণ করবে। বা তুমি যদি এর সামনে যদি অন্য কোনো কাগজের টুকরো রাখো, সেই কাগজের টুকরোগুলোকে এরা কিন্তু আকর্ষণ করবে। তাহলে এইভাবে ঘর্ষণের মাধ্যমে আমরা দুটো বস্তুর মধ্যে ঘষা লাগিয়ে বস্তুকে আহিত করতে পারি। এখন কোন দুটো বস্তুকে ঘষা দিলে আমাদের কোন বস্তুটা ধনাত্মক হবে আর কোন বস্তুটা ঋণাত্মক হবে, এটা নির্ণয় করা যায় একটা শ্রেণীর সাহায্যে, যাকে বলা হয় স্থির তাড়িতিক শ্রেণী। সেই স্থির তাড়িতিক শ্রেণীতে প্রথমেই যার নাম রয়েছে সেটা হচ্ছে পশম। 2 নম্বরে রয়েছে কাঁচ। 3 নম্বরে রয়েছে পশম, কাঁচ, তারপর কাগজ। 4 নম্বরে রয়েছে রেশম। 5 নম্বরে রয়েছে কাঠ। তারপর রয়েছে মানব দেহ, আমাদের শরীর। আমাদের শরীরেও হয় এটা, বাবা। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, তারপর অ্যাম্বার, তারপর
পশম কাঁচ কাগজ রেশম কাঠ মানবদেহ অ্যাম্বার গালা দাঁড়াও 1 মিনিট লিখো না পশম কাঁচ কাগজ রেশম কাঠ মানবদেহ, তারপরে ধাতব পদার্থ মানে ধাতব পদার্থ, তারপর অ্যাবোনাইড যেটা বললাম পাইন গাছের আঠা থেকে, আর এই 9 নম্বরে থাকে আমাদের গালা। এটা হয়ে গেল তড়িৎ স্থির তাড়িতিক শ্রেণী। এই স্থির তাড়িতিক শ্রেণী ঠিক কি বোঝায়? স্থির তাড়িতিক শ্রেণী বোঝায় যে এই শ্রেণী থেকে তুমি যে কোনো দুটো বস্তু নিয়ে যদি ঘষা শুরু করো, তা যে ওপরে আছে সে হবে ধনাত্মক আর যে নিচে আছে সে হবে ঋণাত্মক। যেমন তুমি রেশম মানে কি আমরা ইংলিশ জানি, সিল্কের কাপড় দিয়ে যদি তোমার শরীরকে ঘষো তাহলে সিল্কের কাপড়টা ধনাত্মক হবে, তোমার শরীরটা ঋণাত্মক হবে। আবার অ্যাবোনাইডকে তুমি যদি তোমার শরীরে ঘষো তখন তোমার শরীর ধনাত্মক হবে কিন্তু অ্যাবোনাইড ঋণাত্মক হবে। তাই যখন তুমি উলের কাপড় দিয়ে তোমার শরীরকে ঘষছো, মানে সোয়েটারটা পরে আছো আর সোয়েটারটা তোমার শরীরে ঘষা লাগছে, তো সোয়েটার আছে 1 নম্বরে পশম, একে তুমি যা দিয়ে ঘষো না কেন ও সবসময় ধনাত্মক হয়ে যাবে। পশম দিয়ে মানবদেহকে ঘষলে পশম হয়ে যাবে ধনাত্মক, মানবদেহ হয়ে যাবে ঋণাত্মক। আবার অ্যাবোনাইড দিয়ে যদি তুমি রেশমকে ঘষো তো রেশম হয়ে যাবে ধনাত্মক, অ্যাবোনাইড হয়ে যাবে ঋণাত্মক। এখন এই শ্রেণীটা আমরা কিভাবে মনে রাখব? এই শ্রেণীটাকে মনে রাখার জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে এদেরকে ওই ইংলিশ লেটার দিয়ে নামগুলো মনে রাখা। যেমন এখানে দিলাম পি কে কে, আর কে এম, ডি এ জি। কীভাবে মনে রাখি? আমি মনে রাখি এরকম পি কে কে, আর কে এম, ড্যাগ। পিয়ে পশম কাঁচ কাগজ রেশম কাঠ মানবদেহ ধাতব পদার্থ অ্যাবোনাইড গালা। পশম কাঁচ কাগজ রেশম কাঠ মানবদেহ ধাতব পদার্থ অ্যাবোনাইড গালা। এই হচ্ছে আমার মনে রাখার পদ্ধতি। এটা তুমি প্রয়োগ করতেও পারো, আবার ভাবতে পারো যে না আমি এইভাবে পারবো না, তুমি অন্য কোনোভাবেই মনে রাখতে পারো। যেমন প কাকা রেকামা ধা এ গা, এভাবে মনে রাখতে পারো। তোমার যেভাবে মনে রাখার সুবিধা হবে তুমি সেভাবেই মনে রাখবে। তো এটাই হচ্ছে আমাদের স্থির তড়িতের প্রাথমিক ধারণা। এরপর আমরা নেক্সট যে ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কুলম্বের সূত্র, মানে দুটো বস্তু একে অপরকে যে আকর্ষণ করে এই আকর্ষণটা ঠিক কী নিয়মে হয় সেই নিয়মটা সম্পর্কে পড়ব। তারপর শুরু হবে আমাদের চলতড়িৎ চ্যাপ্টার। ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, আর ভালো করে পড়াশোনা করো।